এই নিন আপনার ইউএসের টিকিট, আপনার ফোন আর আপনার গেট নম্বর ৩। তাড়াতাড়ি যান, আপনার সময় কম আছে। শিবম দৌড়ে গেট নাম্বার ৩-এর দিকে ছুটছে। সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে। ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। স্যার, আপনি ঠিক আছেন? তুমি কি অন্ধ? এটা এয়ারপোর্ট, কোনো কলোনির পার্ক নয়। কে এই ভিখারিকে ভেতরে ঢুকতে দিল? আমি তাড়াহুড়ো করছিলাম, তাই ধাক্কা লাগলো। আমাকে যেতে দিন না, হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে, দয়া করে। তুমি ফ্লাইটের কথা বলছো? আমি তোমাকে এয়ারপোর্টে 2 মিনিটও দাঁড়াতে দেব না, বুঝলে? তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছো? তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছ। তুমি জানো না উনি কে? উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক। আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের। দয়া করে আমি ক্ষমা চাচ্ছি, এখন ছেড়ে দিন, এটা জরুরি। তোমার জরুরি দরকার আছে? দয়া করে আমাকে যেতে দিন। টিকিট টিকিট। এই, আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে, বুঝলে? টিকিট টিকিট। টিকিট ছিঁড়ে ফেলো। টিকিট। এই, আমাকে ছেড়ে দিন। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। টিকিট ছিঁড়ে ফেলো। সাবধান হয়ে থেকো, বুঝেছো? চলো বেরিয়ে পড়ো। যখন ও শিবমের ইউএস টিকিট 4 টুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে দেয়, ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয়। এত সাহস তোদের? কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার? শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস? আগামী 10 মিনিটে আমি তোকে শেষ করে দেব, বুঝেছিস? এই ছেলে আমাকে 10 মিনিটে শেষ করে দেবে? তোর খুব অহংকার, তাই না? আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি, দেখি তো কি করতে পারিস। এরকম অনেককে দেখেছি আমি। হ্যালো, শুনুন আমার কথা। ইয়াং মাস্টার, এই পাশে। প্রিয় যাত্রীরা, আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। অথরিটি, আমার অনুমতি ছাড়া, কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে? স্যার, ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে। নির্দেশ? আপনার লাইসেন্স বাতিল করার। কি বলছো? প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে। আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন। হ্যালো, আমাদের হ্যালো। অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। আমি তো বলেছিলাম 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব। প্রিয় যাত্রীরা, তোমার এয়ারলাইন ব্যান করিয়ে দেব। তোমাকে রাস্তায় নিয়ে আসব। তুমি একজন সাধারণ মানুষ, তুমি কিভাবে এটা করতে পারো? আমি কোটিপতি মানুষ, আমার এয়ারলাইন ব্যান করতে হলে প্রধানমন্ত্রীকেও অর্ডার পাঠাতে হয়। তথ্য সংগ্রহ করুন। তুমি কিভাবে এটা 10 মিনিটে একটা ফোন করে করলে? আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি। তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো, মনে আছে? এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি, কিন্তু আমার জরুরি কাজ আছে, তাই ছেড়ে দিচ্ছি।
না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম। স্যার, আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি। আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি। আমাদের এখনই রওনা দিতে হবে। প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ নয়, এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ। শোনো, তোমার নাম কি? তোমার নাম কি? সরি স্যার, সরি, আমাকে মাফ করে দিন স্যার, ক্ষমা চাচ্ছি। যদি আগে জানতাম স্যার, তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম। দয়া করে মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমি আর কোনোদিন এমন ভুল করব না। এখন তো তোমার এ লাইনই নেই, তুমি ভুলটাই বা কিভাবে করবে? কে এই ইয়াং মাস্টার, যিনি শহরের সবথেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন? কি তার আসল পরিচয়? এই যে সবকিছু এখনো ঘটল তা একেবারে জাদুকরী স্বপ্নের মতো ছিল, কিন্তু একটা বিষয় আছে যা শিবম এখনো সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছে। এটা ছিল তার অন্তর্নিহিত শক্তি, যা শিবম বহুদিন ধরে আবিষ্কার করার চেষ্টা করছিল। শিবম সেখান থেকে বেরিয়ে গিয়ে একটি বিয়েতে গেল, যেখানে তার সঙ্গে দেখা হলো করণের, যে ছিল দৃষ্টির কাজিন। সে কখনো শিবমকে অপমান করা থামায়নি। শিবম আর তার মধ্যে প্রচুর উত্তেজনা ছিল, অনেক দিন ধরে এই ঝগড়াঝাটি চলছিল। কিন্তু সেদিন শিবম করণকে আবার অপমান করল। সে এটা তার আত্মীয়দের সামনে করেছিল এবং তারপর সেখান থেকে বাড়ি চলে গেল। করণ নিজের রাগ গিলে নিল এবং সে ঠিক করল যে শিবমকে ছেড়ে দেবে না। অন্যদিকে খাবার শেষ করে শিবম নিজের থালা বাসন ধুয়ে বিছানায় বিশ্রাম করতে বসল। ধ্যান করার ক্ষেত্রে সে মাত্র কয়েক বছরে সিদ্ধহস্ত হয়ে উঠেছে। শিবমের কাছে ধ্যান মানে সারাদিন ধরে শরীরের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করার উপায়। তখনই শিবম হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা এক টুকরো কালো পাথর তুলে নিল। সে সেটা নিজের মুঠোয় চেপে ধরল। হাত সামান্য নাড়াতেই পাথরটি ছাই হয়ে গেল এবং আঙুলের ফাঁক দিয়ে মিলিয়ে গেল। শিবমের চোখে উত্তেজনা ভরে উঠল এবং সে নিজের কাছে বলল যে ভস্য শক্তি তার রূপ নিয়েছে। তার গুরুও বলেছিলেন যে সে কেবল তখনই তক্ষক মহলের বংশধর হিসেবে বিবেচিত হবে যখন সে নিজের অন্তর্নিহিত শক্তি জাগ্রত করবে। আর তারপরই শুরু হবে তার খোঁজ সেই বিশেষ রাজদা পরিবারের মানুষদের খুঁজে বের করার জন্য, যাদের সঙ্গে সে মেলাতে পারবে তার গুরুর দেওয়া প্রতীক জেড পাথরের সাহায্যে। সেই মুহূর্তেই শিবম নিজের জীবন বদলে দিতে পারবে। শুধু তাই নয়, শিবম পাবে এমন সব কিছু যা সাধারণ মানুষের নাগালের বাইরে, যেমন প্রাচীন ওষুধ, ধনসম্পদ এবং তার পূর্বপুরুষদের শক্তি। এই জ্ঞানেই ঘটে এমন ঘটনা, এখানে কারো গৌরব আর শক্তির কোনো সীমা নেই। সে সবুজ পাথরটিকে হাতের মধ্যে ঘোরাতে থাকল, যা তার গুরুর দেওয়া প্রতীক। শিবম ভাবল যে তার শক্তিগুলি সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে। এখন সময় এসেছে সবকিছু নিজের হাতে নেওয়ার এবং পদক্ষেপ নেওয়ার। শিবম শক্তি জাগ্রত করার পর সে নিজের ক্ষমতা ব্যবহার করল, যাতে দৃষ্টির অফিসে দৃষ্টি আর তার সঙ্গে যা কিছু ঘটেছিল সেখানে উপস্থিত সবাই তা ভুলে যায়। এমনকি নিতিন রাজদাও ভুলে যেছিল যে শিবমের সঙ্গে কি হয়েছিল। কিন্তু শিবম এটা কেন করল? সময়ই বলবে কেন সে এমনটা করেছিল। পরের দিন শিবমের সঙ্গে দেখা করল তার বাবা, যে অনেক দিন ধরে তাকে জোর করছিল দেখা করার জন্য। তোমার দাদু গত 2 বছর ধরে শয্যাশায়ী। তিনি খুব অসুস্থ। স্বাস্থ্য খারাপ থাকা সত্ত্বেও তিনি একগুঁয়ে হয়ে আছেন যে তিনি শুধু আর একবার তোমার সঙ্গে দেখা করতে চান। তিনি শুধু চান যে তুমি ফিরে আসো। ভবেশ, যে শিবমের বাবা, বললেন, তোমার কাকাও বিয়ে করেছেন। তোমার 2 কাকারই শুধু 2টি মেয়ে আছে। শাহ পরিবারের একমাত্র দাবিদার শিবম নিজেকে অপমানিত করে বলল, তাহলে তুমি চাও আমি পরিবারের উত্তরাধিকারী হই? আমাকে তোমাদের দর কষাকষির হাতিয়ার হতে হবে? তুমি আসলেই খুব সরল, ঠান্ডা গলায় বলল ভবেশ। আমাদের ব্যবসার অসংখ্য শাখা ছাড়াও শাহ পরিবারের দিল্লি এবং আশেপাশের এলাকায় একটি বড় পারিবারিক ব্যবসা আছে। পরিবারের নিয়ম অনুযায়ী যদি পরিবারের কর্তা মারা যান এবং যদি তৃতীয় প্রজন্মের দেখাশোনা করার কেউ না থাকে, তাহলে পরিবারের কর্তার জায়গা নেবে অন্য কোনো পরিবার। আর তখন থেকে আমাদের শাখার নিয়ন্ত্রণ থাকবে শাহ পরিবারের ওপর। আর এর সঙ্গে আমার কি সম্পর্ক? শান্তভাবে জিজ্ঞেস করল শিবম।
তোমার কাকা আর তোমার মামা দুজনই গত কয়েক বছরে দাদুর অসুস্থ হওয়ার পর থেকে পারিবারিক ঐতিহ্য আর দায়িত্বের ভারে জর্জরিত হয়ে পড়েছে। তারা নিজেদের ক্ষমতার অধিকার আদায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, যার কারণে পরিবারের ভিতরে এক প্রচণ্ড হট্টগোল চলছে। তুমি কি হাত গুটিয়ে বসে থাকবে আর কিছুই করবে না? হতাশ চোখে জিজ্ঞেস করল ভবেশ। শিবম সামান্য বিরক্ত হল এবং ব্যঙ্গাত্মক হাসি দিয়ে ভবেশের দিকে তাকালো। অবশেষে সে নিজের জায়গায় এসে দাঁড়ালো। তার আসল চরিত্র খুব ভালো করেই জানতেন। তিনি ছিলেন ক্ষমতালোভী, অন্যদের অনুভূতির তোয়াক্কা না করে যা কিছু প্রয়োজন তা করতে পারতেন। শিবম, তুমি নিজে ভেবে দেখো, তুমি কি সত্যি এই ছোট্ট নারঙ্গ পরিবারে থেকে সারা জীবন এভাবে অপমান সহ্য করে বাঁচতে চাও? ভবেশ শিবমকে জিজ্ঞেস করল। গতকাল নারঙ্গ পরিবারের বিয়েতে তোমাকে কত বড় অপমানের মুখে পড়তে হয়েছিল। তুমি কি তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা চাও না? তুমি কি সেই মর্যাদা চাও না, যাতে তুমি সেই খ্যাতি, সেই শক্তি পাও, যাতে তুমি চাইলে পুরো নারঙ্গ পরিবারকে তোমার পায়ের কাছে নতজানু করতে পারবে? এই কথা বলার সঙ্গে সঙ্গেই শিবম তার দিকে তাকালো এবং তারপর গভীর চিন্তায় ডুবে গেল। সেই তার ধূর্ত স্বভাব দিয়ে শিবমকে রাজি করানোর চেষ্টা করল, কিন্তু তবুও শিবম শুধু মাথা নাড়ল আর কিছুই বলল না। আমি জানি যে তুমি আমাকে মন থেকে ঘৃণা করো। তুমি চাইলে আমাকে সারা জীবন ঘৃণা করতে পারো। যদি তুমি আমাকে তোমার বাবা হিসেবে মেনে নিতে না চাও, তবে সেটাও করো না, গম্ভীরভাবে বলল ভবেশ। শুধু একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হলো সাহা পরিবারে ফিরে এসে তোমার দাদুকে স্বীকার করা। তাহলেই তুমি সাহা পরিবারের অংশ হবে। তুমি যা চাইবে তা পাবে এবং সেই ক্ষমতা দিয়ে যা খুশি করতে পারবে। এটা যতটা সহজ শর্ত মনে হচ্ছে, আসলে এটা তোমার জন্য বিশাল একটা সুযোগ। এটা তোমার খ্যাতি আর উচ্চতার সব দরজা খুলে দেবে। তুমি কি এখনো এটা চাও না? রাজি নাও? স্পষ্টভাবে বলল শিবম। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমি সত্যিই তখন তোমার আর তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছিলাম, কিন্তু তুমি যদি আমার জায়গায় থাকতে, তবে তুমিও একই কাজ করতে। মানুষ জীবনে সবকিছু হারাতে পারে, তবে যে একটি জিনিস সে হারাতে পারে না, সেটা হলো তার নিজের জীবন। দশক পরেও ভবেশ শিবম আর তার মায়ের সঙ্গে যা করেছিল, সে নিয়ে কোনো অনুশোচনা বা অপরাধবোধ ছিল না। শিবম দাঁড়িয়ে উঠল এবং চলে যাওয়ার আগে বলল, আমি সময় ঠিক করব, কখন ফিরে গিয়ে আমার দাদুর সঙ্গে দেখা করব। তবে সাহা পরিবারের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তুমি যেতে পারো। আমি তোমাকে শর্ত বলে দিয়েছি এবং তোমার জবাবের জন্য অপেক্ষা করব। আমি জানি না কেন, তবে আমি নিশ্চিত তুমি শেষমেশ মত পরিবর্তন করবে। হ্যাঁ, তুমি যা বলতে চাও বলো, বা যা করতে চাও করো। নয়ডা সিটি ইস্ট ডিস্ট্রিক্ট, রাইজাদা গ্রুপ বিল্ডিং। ভবনের প্রবেশপথে পৌঁছে শিবম অতিথি হলের দিকে এগিয়ে গেল। স্যার, আমি কি জানতে পারি কাকে খুঁজছেন? রিসেপশনিস্ট ভদ্রভাবে জিজ্ঞেস করল। আমি এসেছি আপনার ডিরেক্টর নিতিন রাইজাদার সঙ্গে দেখা করতে, শান্তভাবে বলল শিবম। ডিরেক্টর রাইজাদার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আবার জিজ্ঞাসা করল রিসেপশনিস্ট। শিবমের সাধারণ স্ট্রিটওয়্যার ধাঁচের পোশাক দেখে মনে হচ্ছিল না সে এমন কেউ যে বড় মানুষ ডিরেক্টর নিতিন রাইজাদার সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে। তাকে দেখা তো দূরের কথা। আপনি শুধু ওনাকে আমার বার্তা দিন আর হুবহু আমার কথা মতো বলুন। ওনাকে বলবেন আমি চেতন আনন্দ রাইজাদার বন্ধু। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। ভবনের অপর প্রান্তের ডিরেক্টরের অফিসে একটা আলাদা কক্ষে এক মধ্যবয়স্ক কঠোর মেজাজের মানুষ নথি আর ফাইল পরীক্ষা করছিলেন। অনুমতি পাওয়ার পর এক তরুণ ভেতরে এলো। সেক্রেটারি ভদ্র আর নরম গলায় অফিসে ঢুকে বলল, ডিরেক্টর স্যার, ফ্রন্ট ডেস্ক থেকে বার্তা এসেছে যে কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে।
আমার তো এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, তাই না? দেখো, যেই হোক না কেন, সে হয়তো নিজের জন্য ঝামেলা খুঁজছে, আমার জন্য নয়। আর এর জন্য তোমাকে প্রতিটি মানুষের ব্যাপারে, যারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছে, তা আমাকে জানানোর প্রয়োজন নেই। বুঝেছি স্যার। স্যার, ওই লোকটি আমাকে একটি বার্তা দিতে বলেছে। সে বলছে সে চেতন আনন্দ রায়জাদার বন্ধু। আমি ভেবেছিলাম হয়তো আপনার পরিবারের কেউ বা কোনো আত্মীয় এসেছে আপনাকে খুঁজতে, তাই স্যার আমি রিপোর্ট করতে এসেছি। চেতন আনন্দ রায়জাদা? চেতন আনন্দ রায়জাদা? সে সেক্রেটারির দিকে গভীরভাবে পাঁচ মিনিট পর সেক্রেটারি শিবমকে ৩৬ তলার ডিরেক্টরের অফিসে নিয়ে এলো। শিবম অফিসে ঢুকতেই নিতিনের সামনে এসে দাঁড়ালো। ভারাক্রান্ত মনে বসে পড়ল সে। কোম্পানির ডিরেক্টর, সেই মধ্যবয়স্ক মানুষটি তাকে গম্ভীরভাবে দেখছিলেন। আমি কি জানতে পারি আপনি কে স্যার? নিতিন জিজ্ঞাসা করল। শিবম সবুজ জেট পাথর বের করল, যা সে গুরুজির দেওয়া প্রতীক হিসেবে এনেছিল। পাথরের গায়ে খোদাই করা ছিল সূক্ষ্ম নকশা, আর মাঝখানে উৎকীর্ণ ছিল রায়জাদা অক্ষর। এতে অবাক হল নিতিন। আবেগ ভরে তাকিয়ে রইল সবুজ পাথরের দিকে। তার মনে তখনও হাজারো প্রশ্ন ঘুরছিল। এই প্রতীক রায়জাদা পরিবারের পরিচয় ও তাদের সঙ্গে সংযোগকে প্রকাশ করে। এ ধরনের কয়েকটি পাথরই তৈরি করা হয়েছিল, এমনকি নিতিনের কাছে এমন পাথর একটিও ছিল না। দয়া করে একটু অপেক্ষা করুন, ততক্ষণে আমি আনন্দজিকে আমন্ত্রণ জানাই, সম্মানজনক ভঙ্গিতে বলল নিতিন। তরুণ ছেলেটিকে রাগানোর সাহস তার ছিল না। শিবম মাথা নেড়ে সম্মতি দিল। কিছুক্ষণ পর নিতিন এক বৃদ্ধকে সঙ্গে নিয়ে ফিরে এলো। সাদা চুল আর দাড়িওয়ালা সেই বৃদ্ধ অফিসে প্রবেশ করতেই নিতিন খানিকটা পিছিয়ে দাঁড়ালো, আর তিনি সামনে এগিয়ে এলেন। নিতিন কেবল ব্যবসা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে পরিবারের গোপন রহস্যের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় সামলাতেন আনন্দজি, যাকে নিতিনের বাবা নিযুক্ত করেছিলেন। প্রায় ৬০ বছর বয়স ছিলেন সেই বৃদ্ধের, কিন্তু তার চলাফেরা ছিল সাপের মতো দ্রুত। তীক্ষ্ণ চোখে ভরা ছিল একরাশ আবেগ, আর তার শরীর থেকে ঝরে পড়ছিল প্রবল শক্তি। শিবমের হাতে থাকা জেট প্রতীকের দিকে গভীরভাবে তাকিয়ে বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি যতীন আনন্দ। আমি কি আপনার শুভ নাম জানতে পারি স্যার? শিবম। ভাই শিবম, আমি রায়জাদা গ্রুপের জন্যে জেড প্রতীক নিয়ে এসেছি। ক্ষমা করবেন, তবে কি আমি আপনাকে শনাক্ত করতে পারি? আমি কি এটা পরীক্ষা করতে পারি? অবশ্যই। শিবম মাথা নাড়ল। যতীনের দিকে মনোযোগ দিয়ে তাকালো সে। শিবম বুঝতে পারল এই বৃদ্ধ সাধারণ কেউ নন। তাকে দেখে স্পষ্ট হল যতীন আনন্দ তক্ষক বিদ্যার জগতে এক বিশেষজ্ঞ। শিবম সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই যতীন হঠাৎ কবজি নাড়িয়ে একটা জেট বল ঘূর্ণায়মান অবস্থায় দ্রুত গতিতে শিবমের দিকে নিক্ষেপ করলেন। হঠাৎ আক্রমণ হলেও শিবম খালি হাতে সেই বলটি ধরে ফেলল এবং নিজের আসনে বসে পড়ল। মুঠি খুলতেই তার আঙুলের ফাঁক দিয়ে পাথরের ধুলো গড়িয়ে পড়তে লাগলো। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে নিতিনের চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। যতীন আনন্দের মুখভঙ্গি বদলে গেল এবং তিনি মনে মনে বললেন, এত অল্প বয়সে এমন অন্তর্নিহিত শক্তি! তাহলে কি সে সত্যিই সেই ব্যক্তির বংশধর? রায়জাদা পরিবারের প্রবীণ হিসেবে তিনি প্রাচীন তক্ষক বিদ্যার সঙ্গে সম্পর্কিত গোপন রহস্যে অভিজ্ঞ ছিলেন, তাই তিনি প্রায় আন্দাজ করতে পারলেন শিবমের আসল পরিচয়। যতীন আনন্দ শ্রদ্ধার সঙ্গে ঝুঁকে বললেন, আমি আপনার যতীন আনন্দ, রায়জাদা পরিবারের তৃতীয় শাখার জ্যেষ্ঠ ভাই। আপনাকে প্রণাম জানাচ্ছি। গম্ভীর স্বরে বললেন। শিবমের হাতে থাকা জেট প্রতীক রায়জাদা পরিবারের মহাপ্রবীণের পরিচয় বহন করে।
রায়জাদা পরিবারের নিয়ম অত্যন্ত কঠোর, তাকে অপমান করার অধিকার কারো নেই। শিবম সামান্য মাথা নাড়ল। এইবার মহাপ্রবীণ পূর্ব শাখা গ্রুপে এসেছেন। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? গুরুতর স্বরে জিজ্ঞেস করলেন যতীন। এই প্রশ্ন শুনে শিবমের ভেতরে হাজারো চিন্তার ঝড় বয়ে গেল। শিবম জানত কেন সে রায়জাদা গ্রুপের অফিসে এসেছে এবং কি জানতে চাইছে তাদের কাছ থেকে, কিন্তু তার কিছু বলার আগেই হঠাৎ তার ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে সিমি তাড়াহুড়ো করে জানালেন যে তাকে অবিলম্বে মেট্রো সিটি হাসপাতালে ডিভোর্সে রাজি হয়। ফোন নামিয়ে রাখতেই শিবমের মুখ একেবারে নিরাবেগ হয়ে গেল, কিন্তু মনে জেগে উঠল প্রবল ঝড়। দৃশ্যটি অজ্ঞান হয়েছে, এই খবর যেন তার ভিতরে আগুন জ্বেলে দিল। চোখে মুখে এমন রাগ ফুটে উঠল যা আগে কেউ কখনো দেখেনি। মুহূর্তেই সে আদেশ দিল, একদিনের মধ্যে নারাং সাম্রাজ্য দেউলিয়া হয়ে যাবে। তার লোকেরা সম্মান জানিয়ে মাথা নাড়ল। দিল্লির সবচেয়ে বড় মেট্রো সিটি হাসপাতালের 608 নম্বর কক্ষে শিবম পৌঁছল দ্রুত পদক্ষেপে। ভেতরে ঢুকতেই সিমি ক্ষোভে তাকে দোষারোপ করতে লাগলেন। তার মতে করণের সাথে শিবমের বিরূপ আচরণের ফলেই আজ সব কিছু ঘটছে। কিন্তু শিবম নির্বাক রইল, কোনো উত্তর দিল না। তার দৃষ্টি গিয়ে থামল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শ্বশুর অখিল নারাঙের ওপর। অখিল ব্যথার কণ্ঠে জানালেন, ব্যথা ভেতরে, ভয়ের কিছু নেই। পাশে বসা দৃশ্যটি নিজের ক্লান্ত কণ্ঠে আশ্বস্ত করল, সে ঠিক আছে। কিন্তু শ্রমিকদের সঙ্গে তর্ক বিতর্কে তার বাবা মার খেয়েছেন। সেই কথা শুনে শিবমের হৃদয় আবারও ক্রোধে ভরে উঠল। নিজেকে শান্ত করে সে জানতে চাইল আসলে ফ্যাক্টরিতে কি ঘটেছিল। সিমি তখন জানালেন, করণ কিভাবে যেন ফ্যাক্টরির ক্রেডিটারদের অধিকার পেয়ে গিয়েছিল এবং সবচেয়ে বড় ঋণদাতা হয়ে উঠেছিল। তারপর সে শ্রমিকদের দিয়ে মেশিন ভাঙতে লাগল। সিমি আর দৃশ্যটি থামানোর চেষ্টা করলেও করণ কেবল হেসেছিল। শেষমেশ ফ্যাক্টরির সব মেশিন সরিয়ে নিল। এখন ফ্যাক্টরি নেই, আর অচিরেই বাড়িটাও ধ্বংস হয়ে যাবে। সিমির অভিযোগ, সবকিছুর জন্য দায়ী শিবম। করণ বলেছে, অখিলের এই কথায় সিমিও নীরব হয়ে গেলেন। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক তাচ্ছিল্যের হাসি। করণ এসে হাজির হলো যেন ভাঙা পরিবারের ওপর নিজের বিজয় ঘোষণা করতে। করণ সেদিন পঞ্চম কাকিমা আর পঞ্চম কাকাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে কথা টেনে বলতে লাগলো। তার উদ্দেশ্য ছিল একটাই, তাদের আরও উস্কে দেওয়া। সে দাবি করল যদি আজ সে না ছুটে আসতো তবে ফ্যাক্টরির শ্রমিকরা অখিলকে প্রাণেই মেরে ফেলত। দৃশ্যটি আর সহ্য করতে পারল না। তার মনে হলো সব বিশৃঙ্খলার আসল কারিগর করণ নিজেই, অথচ এখন নকল নায়কের মতো আচরণ করছে। রাগে ফেটে পড়ল। পরিবারের কেউই করণের অতিরিক্ত বুদ্ধিদীপ্ত ভান আর সহ্য করতে পারছিল না। করণ তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পরিবার অকৃতজ্ঞ। সে দাবি করল
তার ইচ্ছা ছিল অখিলের সব ঋণ মিটিয়ে দেওয়া, আর এতে যদি সে না থাকতো হয়তো অখিল আজ জীবিতই থাকতেন না। নরম গলায় করণ বোঝানোর চেষ্টা করল যে সে কেবল সাহায্য করছে, কিন্তু তার এই অভিনয় আর কেউ মেনে নিতে পারল না। মুখ বন্ধ করো আর এখান থেকে দফা হয়ে যাও। করণ দৃষ্টি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করল, আমি দফা হয়ে যাব, কিন্তু পরে যেন এটা না বলো অখিল আঙ্কেল যে আমি তোমার পরিবারকে একটা সুযোগ দিইনি। আসলে তোমাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু তোমরা সেটা মানছ না। তাই আমি কালই ঋণদাতাদের অধিকার ছেড়ে দেব। তখন তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। লোন আর পাওনাদাররা তোমাদের পিছু ছাড়বে না যতদিন তোমরা বেঁচে আছো। তুমি বাজে কথা বলছো। কারখানা, বাড়ি আর গয়না বন্ধক রেখে আমরা আমাদের সব ঋণ শোধ করতে পারবো। তাহলে ঋণদাতারা আমাদের পেছনে লাগবে কেন? দৃষ্টি প্রশ্ন করল। করণ গর্বভরা হাসি দিয়ে উত্তর দিল, ওই নিকৃষ্ট জুয়েলারি প্রসেসিং ফ্যাক্টরির সব যন্ত্রপাতি ভেঙে গেছে। 1 কোটির দাম নেই, ওগুলো বন্ধক রাখবে কোথায়? তার ওপরে তোমাদের এখনো সাইডের ধসের হিসাব দিতে হবে। সেটা যদি সঠিকভাবে মেটানো না হয় তবে অখিল আঙ্কেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা যেতে পারে, আর হ্যাঁ, জেলও হতে পারে। শিবম তখন শান্ত অথচ নিরাবেগভাবে জানালো, যথেষ্ট হয়েছে, করণকে এবার চলে যেতে হবে। কিন্তু করণ হঠাৎই ক্রোধে ফেটে পড়ল। তার মুঠি শক্ত হয়ে উঠল এবং মুহূর্তেই শিবমের মুখের দিকে আঘাত হানতে উদ্যত হল। কিন্তু বজ্রগতিতে শিবম তার মুঠি থামিয়ে দিল, আর এক নিঃসঙ্গ ঘূর্ণিতে করণকে সম্পূর্ণ অসহায় করে দিল। করণ বিস্ময় আর ক্রোধে কাঁপতে কাঁপতে ফিসফিস করে উঠে দাঁড়াল। তার চোখে বিষ ঝরে পড়ল। সে হুঁশিয়ারি দিল, শিবম তাকে স্পর্শ করার সাহস করেছে, আর এই পরিবারের কেউই আর রেহাই পাবে না। যেন এক অদৃশ্য প্রতিশোধের শপথ নিয়ে করণ দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল। করণ চলে যেতেই কক্ষে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। সিমি আতঙ্কে কাঁপছিলেন। শিবম তখন নিরাবেগ কণ্ঠে সবার উদ্দেশ্যে স্পষ্ট করে জানালো, এ বিষয়ে সে নিজেই ব্যবস্থা নেবে। তাদের আর ভয় পাওয়ার কিছু নেই। তার দৃঢ় কণ্ঠে ভরসা খুঁজে পেলেন পরিবারের বাকিরা। তবে সিমি বিদ্রুপ মিশ্রিত সুরে বললেন, শিবমের সে ক্ষমতা নেই। কিন্তু তার মুখোমুখি হতেই তিনি হঠাৎ যেন এক নতুন মানুষকে চিনলেন। শিবমের চোখে এমন শীতল অথচ অটল দৃঢ়তা ছিল যা তাকে কাঁপিয়ে দিল। মুখ খুলে আরও কিছু বলতে গিয়েও সিমি স্তব্ধ হয়ে গেলেন। এরপর শিবম কোমলভাবে দৃশ্যটির দিকে তাকাল, ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকে আশ্বস্ত করল, যেন মৃদু স্পর্শে তাকে বিশ্বাস করালো যে কিছু খারাপ আর ঘটবে না, সে তার পাশে আছে। দৃশ্যটির মন তবুও দ্বিধায় ছিল, তবু এক অদ্ভুত উষ্ণতা তাকে ঘিরে ধরল, যেন প্রথমবারের মতো সে অনুভব করল শিবমের ওপর বিশ্বাস রাখা যায়। এখন প্রশ্ন একটাই, শিবম করণের ওপর হাত তোলার পর এর ফল ভোগ করবে কি দৃশ্যটির পরিবার, নাকি শিবম সত্যি তাদের রক্ষা করবে? কি হবে প্রথমবার যখন শিবম ব্যবহার করবে রহস্যময় তক্ষক বিদ্যা? নারাং পরিবার কি এবার দেখতে পাবে শিবমের সম্পূর্ণ ভিন্ন এক রূপ? আজ নারাং জুয়েলারি গ্রুপ বিল্ডিংয়ের ফ্লোরে এক অস্বাভাবিক অস্থিরতা দেখা গেল। স্টাফরা আতঙ্কিত অবস্থায় ছিল। কি হচ্ছে এটা? কর্পোরেশনে এত হইচই কেন? দাদা, এসব কি হচ্ছে? আমি গলফ খেলছিলাম, হঠাৎ করেই একের পর এক আমাদের বড় বড় ক্লায়েন্টদের ফোন আসতে শুরু করলো যে তারা নারাং গ্রুপের সাথে চুক্তি বাতিল করতে চায়। এর বাইরে আর কোনো কারণ নেই যে আমাদের কর্পোরেশন হঠাৎ এভাবে দুলে উঠবে। হঠাৎই নারাং পরিবারের বড় ভাই এবং নারাং গ্রুপের ডিরেক্টর জোরে কাশলেন সবার মনোযোগ আকর্ষণ করতে। সবাই ঝগড়া বন্ধ করো, আগে ব্যবসার কথা বলি। এই ধরনের সমস্যার সমাধানে সব সময় একটা না একটা পথ থাকে। আজ তার মুখে একেবারেই অন্যরকম ভাব ফুটে উঠেছিল। যেদিন থেকে তিনি নারায়ণ গ্রুপের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, কর্পোরেশন একটানা মসৃণভাবে চলছিল। কখনো কোনো পতন বা ক্ষতি হয়নি, কারণ এর আগে কখনো এমন চমকপ্রদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। মিটিং রুমে এক মুহূর্তেই নীরবতা নেমে এলো। সবাই চিন্তিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং তার কথা শোনার অপেক্ষায় থাকল। ডিরেক্টর স্যার, আপনি যে ডেটার হিসাব চেয়েছিলেন সেটা এসে গেছে। এখন বলো,
আজ আমাদের কত বড় এবং পুরনো ক্লায়েন্টরা আমাদের সাথে তাদের কন্ট্রাক্ট শেষ করেছে। ডিরেক্টর স্যার, ডেটা অনুযায়ী আজ আমাদের ন্যারেং গ্রুপের শেয়ারের ক্ষতি 30%-এরও বেশি বেড়েছে এবং ইতিমধ্যেই ক্র্যাশ করেছে। এতে ছোট শেয়ার হোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা তাদের শেয়ার অবিলম্বে তুলে নিতে চাইছে। আজ দেশের বেশিরভাগ শহরে আমাদের ডজন খানেকেরও বেশি জুয়েলারি সেলস চ্যানেল কেটে দেওয়া হয়েছে এবং আমাদের সব কন্ট্রাক্ট বাতিল করতে বাধ্য হতে হয়েছে। এর বাইরে পূর্বপ্রদেশ থেকে 20টিরও বেশি জুয়েলারি ও সম্পর্কিত কোম্পানি জুয়েলারি কমার্স অ্যাসোসিয়েশন এবং জেনারেল চেম্বার অফ কমার্সে অংশ নিয়েছে এবং তারা যৌথভাবে প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা নারায়ণ গ্রুপের সাথে কোনো সহযোগিতায় নেই। বর্তমান পরিস্থিতি এমন যে বাজারে আর কেউ নারায়ণ গ্রুপকে বিশ্বাস করছে না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তিনি কোনো ভূত দেখেছেন। তিনি নিজেই এখনো বুঝতে পারছেন না কে এই শক্তিশালী ব্যক্তি যে তার উপর এত রেগে আছে যে একদিনেই পুরো নারায়ণ গ্রুপকে দেউলিয়া করে দিল। তুমি কি এই সমস্যার কোনো সমাধান বের করেছ? সবচেয়ে চিন্তার বিষয় হল এর কোনো স্পষ্ট সমাধান নেই। কেউ গোপনে সুতো টানছে আর আমাদের গ্রুপকে নিশানা করছে, কিন্তু সেও বুঝতে পারছিল না কি করবে। সে অসহায়ভাবে বলল, আপাতত আমাদের সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সুতো টানছে। ততদিন পর্যন্ত আমরা দেখব আলোচনার কিছু সুযোগ আছে কিনা। দুজন নেতাই বুঝতে পারছিল না আসলে কাকে তারা অপমান করেছে। অবশেষে কে সেই ব্যক্তি যার হাতে সময় এবং ক্ষমতা আছে নারায়ণ গ্রুপকে দেউলিয়া করার। এ দেখে দুজন প্রধানই অসহায় হয়ে পড়ল। মিটিং রুম আরও অশান্ত হয়ে উঠল, কারণ শেয়ার হোল্ডাররা সামনে এগোনোর চেষ্টা করছিল। তারা আলোচনা শুরু করল। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ল। চশমা পরা এক তরুণী ঢুকল। সেক্রেটারি। এবার তার মুখে আরও উদ্বেগ। ভাইস চেয়ারম্যান, একটু আগেই আমাদের ফোন করেছে একজন। তিনি হলেন রাইজাদা গ্রুপের সেক্রেটারি বিক্রম টোকাস। তিনি নারায়ণ গ্রুপ নিয়ে কিছু বিষয় আলোচনা করতে চান। বিভ্রান্তি প্রকাশ পেল। সেখানে উপস্থিত সবাই অবাক হলো। শেষ পর্যন্ত সেই ব্যক্তি কি আগে থেকেই এসব জানত? তাহলে কি এক্সিকিউটিভ ডিরেক্টরের বদলে বড় ভাইয়ের সাথে দেখা করা উচিত ছিল না? কেন সে তৃতীয় ভাইকে খুঁজছে? এই মুহূর্তে কনফারেন্স রুমে বসে থাকা সবাই অনুমান করতে লাগল কেন সেই ব্যক্তি বড় ভাইয়ের বদলে তৃতীয় ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। সবাইয়ের চোখ সন্দেহ নিয়ে তার দিকে স্থির হল। সে কি আসল অভিযুক্ত? এর সঙ্গে এর কোনো যোগ আছে কি? তার কি রাইজাদা গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফএম এ শুনুন। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।